রণাঙ্গনের সাথীদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠক শ্রদ্ধেয় জনাব মুস্তফা মহসিন মন্টু ভাইয়ের শোক সভায় এবং স্মরণ সভায় যিনি সভাপতিত্ব করছেন, তার যখন যৌবন ছিল, আমি হাত জোর করে বলছি আপনারা কথাগুলো শুনেন, কেউ শব্দ করেন না। তার যখন যৌবন ছিল, আমার শহীদ ভাই আজকের সভাপতি, তিনি যুদ্ধে গিয়েছিলেন এবং ঢাকা শহরকে মুক্ত করার জন্য সাথীদেরকে নিয়ে যুদ্ধ করেছিলেন। যিনি আজকের প্রধান অতিথি, বঙ্গবন্ধুর সবচেয়ে যারা ঘনিষ্ঠজন ছিলেন, এমনকি 1972 সনের 10 জানুয়ারি বঙ্গবন্ধু ঢাকায় পৌঁছার আগে 8ই জানুয়ারি পাকিস্তান বিমানবন্দর থেকে যখন বিমানে উঠেছিলেন, বঙ্গবন্ধুর একমাত্র সাথী ডক্টর কামাল হোসেন, পরবর্তীতে যিনি বাংলাদেশের সংবিধান রচনা করেছিলেন, তাদের সেই সংবিধান কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন, প্রণয়ন কমিটির, বাংলাদেশের নাম পৃথিবীর আইনজীবীদের অন্যতম শ্রেষ্ঠ নাম ডক্টর কামাল হোসেন। এখানে যারা বক্তব্য রাখলেন প্রত্যেককে আমি স্যালিউট দেই। সবাই মুক্তিযোদ্ধা, 1-2 জন বাদে। আরো মুক্তিযোদ্ধা এখানে বসে আছেন, মুয়াজ্জেম হোসেন খান মজলিস সাহেব, আমি মাপ চাই, আমরা তাকে কথা বলতে দিতে পারি নাই, কিন্তু আমরা তাকে মুক্তিযোদ্ধা হিসাবে স্যালিউট দিলাম। এখানে মাসুম সাহেব, বীর মুক্তিযোদ্ধা সহ আপনারা যারা মুক্তিযোদ্ধা এসেছেন, আমার মনে হচ্ছে বাংলাদেশের ফুলের বাগানটা এসে আজকে এই হলে সমবেত হয়েছে। বন্ধুরা, হায় রে বাংলাদেশ, হায় রে বাঙালি জাতি, কোনদিন আমরা স্বাধীন ছিলাম না বন্ধুরা। কোনদিন বাঙালি জাতি মাথা উঁচু করে বলতে পারে না এই দেশ আমার দেশ। এই দেশ মুঘল পাঠানের ব্রিটিশের ছিল, এই দেশ পাকিস্তানিদের ছিল। সেই দেশে আজকের প্রজন্ম জানে না যে আমার সামনে যারা বসে আছে এরা হলো বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। এদের যুদ্ধের কারণেই বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টি হয়েছিল। সেই যে বাংলাদেশ, বাঙালির জাতির রাষ্ট্র, আজকে সেই রাষ্ট্রের মুখ কালো মেঘ ঢেকে দিয়েছে। বাংলাদেশের মুখ আজকে আর দেখা যায় না বন্ধুরা। এই যে মন্টু ভাইয়ের শোক সভাটা করছি, এদের পিছনেও কারণ আছে। কিন্তু
এতগুলো বীর মুক্তিযোদ্ধা একসাথে হওয়ার মতো পরিবেশ কিন্তু বাংলাদেশে এখন আর নাই। মন্টু ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে আজকের প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধাদের একটা অংশ আপনারা এখানে এসেছেন। কেন এসেছেন? আপনাদেরকে কেন আমরা সালাম জানিয়ে এনেছি? এই যে মহিউদ্দিন খুকার থেকে ধরে আরো আছে, আমি নাম বললাম না, আমার সেই শহীদ ভাই থেকে ধরে অনেক আছে, মশগুল ভাই থেকে ধরে অনেক মুক্তিযোদ্ধা আছে যারা যুদ্ধ করেছিল এই বাংলায়। তারা উদ্যোগ নিয়ে এই কাজটি করেছে বন্ধুরা। এখন পর্যন্ত মন্টু ভাইয়ের যে দল গণফোরাম, তারা একটা সুখ সভার আয়োজন করতে পারে নাই বা করে নাই। তাদের নাকি 12 বা 14 তারিখে আছে। আমরা করেছি কেন? আমরা করেছি এই কারণে, আমার মা এখন মারা যাচ্ছে। আমার মা এখন খুব দুঃসময়ে আছে। আমার মায়ের নাম বাংলাদেশ, মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধ বলা শুরু হলো এক সময় 5ই আগস্টের পর থেকে। 47 মুক্তিযুদ্ধ আর 24 হলো মুক্তিযুদ্ধ। আর 71-এ নাকি ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, এই গন্ডগোলটা নাকি পাশের একটা দেশ চক্রান্ত করে সৃষ্টি করছিল, ওইটা কোনো যুদ্ধ না। 3 দিন যখন বলছে, 4র্থ দিন এই বিবেকের তাড়নায়, আমি একটা রাজনৈতিক দল করি, আপনারা বোধহয় অনেকেই জানেন। আমি মনে করেছি রাজনীতি করি আর না করি, জীবনে বাঁচি বা মরি, নিঃশ্বাস থাকুক আর চলে যাক, যদি এই সব দুর্বৃত্তদের কথার যদি প্রতিবাদ না করি, বিবেক আমাকে দংশন করবে। মৃত্যু হলেও কুকুরের মতো মারা যাব। কাজে আমি বাম হাত তুলে বলেছিলাম, এই রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা, এখনো কিন্তু মুক্তিযুদ্ধ জীবিত আছে। আমরা কিন্তু এখনো জীবিত আছি। আর যাই করো, মুক্তিযুদ্ধকে আঘাত করার চেষ্টা করো না, তাহলে কিন্তু আরেকটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে যখন মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চাইল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভুলিয়ে দিতে চাইল, যখন 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলার মতো উদ্যত্ত দেখালো, সংগ্রাম শুরু করলাম বক্তব্য দেওয়ার মাধ্যমে। সেই এক পর্যায়ে আমি আমার নেতা মন্টু ভাইকে পাইলাম আমি একটা ইউটিউবে। সেই ইউটিউবে অনলাইনে যদি আমার আর মন্টু ভাইয়ের সেই বক্তব্যগুলো দেখে থাকেন, আমি আপনাদেরকে স্মরণ করে দিই, হয়তোবা শুনেছেন। সেই মন্টু ভাই বসা আছে, অসুস্থ, কথা বলতে পারে না। এক পর্যায়ে সঞ্চালক জিজ্ঞাসা করলো, আরে মুস্তফা মহসিন মন্টু এবং ফজলুর রহমান, আপনারা তো দুইজনেই বঙ্গবন্ধুর কর্মী। আমি সঙ্গে সঙ্গে বললাম, কার কর্মী? বলল, বঙ্গবন্ধুর কর্মী। আমি বললাম, শেখ মুজিবের কর্মী? তার চেয়ে খারাপ মানুষ তো এই দুনিয়াতে নাই। শেখ মুজিব বাঙালির সবচেয়ে খারাপ, কারণ শেখ মুজিবই এই দেশে 6 দফা দিয়ে শিখিয়েছিল, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। শেখ মুজিব শিখিয়েছিল, তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। শেখ মুজিবই 70-এ নির্বাচন করে মেজরিটি হয়ে বলেছিল, রক্ত সূর্য উঠেছে, বীর বাঙালি জেগেছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। টিক্কার মুখে, হিয়ার মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। সবচেয়ে খারাপ মানুষ। তা না হলে আমাদের বোনদের বিয়া হইতো পাকিস্তানিদের সাথে, কত সুন্দর সুন্দর বাগনা বাগনি হইতো। কথাটা আমি বলছিলাম, আপনাদের মনে আছে? সেই রাজাকারের বাচ্চারা বাংলাদেশ স্বীকার করতে চায় না, স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশ স্বীকার করতে চায় না।
আরে বাংলাদেশ যদি স্বীকার করতে না চাও তাহলে এটার নাম কি? পূর্ব পাকিস্তান? পূর্ব পাকিস্তান যদি হয়, এই দেশের সমস্ত কল কারখানা মিল 22 পরিবার আদমজি, ইস্পাহানি, দাউদ, বাউনি, সাইগলের ছিল। আমরা তাদের কোম্পানিতে, তাদের ফ্যাক্টরিতে, তাদের পাটে কলে আমরা লেবার হিসাবে চাকরি করতাম। বাঙালির সন্তানেরা, আমরা বাঙালির সন্তানেরা পাকিস্তান আমলে মাত্র 6% ছিলাম বাংলাদেশের বাঙালির সন্তানেরা সেনাবাহিনীতে। পাকিস্তানিরা ছিল 94%। সমস্ত এই দেশের সম্পদ তাদের ছিল। বাঙালির ছেলে ডেপুটি সেক্রেটারির উপরে হতে পারে নাই। বাঙালির ছেলে কোনোদিন জেনারেল হয় নাই। উসমানীর মতো একজন প্রথিত যেসা সামরিক অফিসার কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করতে হয়েছিল। আমি আজকে আপনাদেরকে বলি এবং সেই সব নিমক হারাম বেঈমান স্বাধীনতা বিরোধী চক্রকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ যদি না হতো তাহলে বাঙালির ছেলে কি জেনারেল হতো কিনা? বাঙালির ছেলে লেফটেন্যান্ট জেনারেল হতো কিনা? বাঙালির ছেলে মেজর জেনারেল হতো কিনা? বাঙালির ছেলে ব্রিগেডিয়ার হতো কিনা? বাঙালির ছেলে সচিব হতো কিনা? বাঙালির ছেলে অতিরিক্ত সচিব হতো কিনা? বাঙালির ছেলে চিফ জাস্টিস হতো কি না? সুপ্রিম কোর্ট হতো কিনা? কারণ বাংলাদেশ না হলে এখানে হাইকোর্ট থাকতো, সুপ্রিম কোর্ট থাকতো পাকিস্তানের ইসলামাবাদে। কাজে এই সব নিমক হারাম বেঈমানেরা যারা বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশের সমস্ত কিছু ভোগ করে মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে, তাদের বিরুদ্ধে খুব পরিষ্কারভাবে আজকে কথা বলা দরকার। বলবেন কিনা আমি জানি না, আমি জানি না আপনারা বলবেন কিনা। নাকি এই দেশে একদিন যে আপনারা মাকে কাঁদিয়ে বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে নিজের জীবনকে উৎসর্গ করার জন্য পাহাড়ে পাহাড়ে গিয়েছিলেন, দিনের পর দিন মাসের পর মাস ট্রেনিং দিয়েছিলেন, আষাঢ় শ্রাবণের বৃষ্টি বরলাতে আপনারা যুদ্ধ করেছিলেন, স্বপ্নে দেখেছিলেন দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলার পূর্বাকাশে, ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে, সেই দেশে গণতন্ত্র আসবে, মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে, শিক্ষা শেষে চাকরি হবে, ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে হিন্দু না মুসলমান, বৌদ্ধ কি খ্রিস্টান, সব মানুষ আমরা একটা দেশে ভাই ভাই হিসাবে বসবাস করব, বিশ্বের বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। আর মুক্তিযুদ্ধকে আমরা বলবো আমরা বাঙালি, আমরা মানুষ হয়েছি পৃথিবীতে, আমরা হলাম বাংলার অন্যতম শ্রেষ্ঠ মানুষ। সেটা আপনারা চান কিনা বলেন? কিন্তু আজকে দেশ কোথায় গেছে? সকাল বিকাল রাত্র দুপুর এত কথা টেলিভিশনে হয়, এত কথা রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত আছে তারা রাষ্ট্র চালাচ্ছে। আজকে 16ই ডিসেম্বর হয় না, 26শে মার্চ হয় না, আজকে বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি। এইটাকে একটা কি বলবো আপনাদেরকে, 21শে ফেব্রুয়ারি হলো এইবার যে 21শে ফেব্রুয়ারির মাঠ ছিল, সেই মাঠে হলো জঙ্গিদের আখড়া ছিল। এই দেশে এখন আর লালনের গান গাওয়া যায় না, এখন আর এই দেশে গান নাই, নাটক নাই, সাহিত্য নাই, ইতিহাস নাই। এই দেশে আর এখন রবীন্দ্রসঙ্গীত হয় না, রবীন্দ্রনাথ ঠাকুরের ঘর বাড়ি পুড়ে দেওয়া হয় শাহজাদপুরে, রবি ঠাকুরের বই, নজরুল ইসলামের বই ফেলে দেওয়া হয় লাইব্রেরি থেকে। এরা নাকি কাফের। আপনারা কি এটাই মনে করেন? আমরা বাঙালি জাতি একদিন যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছিলাম। আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের ইতিহাস সবকিছু হাজার হাজার বছর যাবত এই বাংলার যে ইতিহাস, এই ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাস হলো আমরা সমস্ত মানুষ যার যার ধর্ম আমরা পালন করব। আর
যখন আমরা রাজনীতিতে যাব ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করব। 5ই আগস্ট একটা হয়েছে এই দেশে, বলে আওয়ামী লীগ কি ছিল? ফ্যাসিস্ট। আমিও বললাম ফ্যাসিস্ট, কারণ আমি এত কথা বলছি হাসিনা সরকার ফ্যাসিস্ট, কিন্তু ফ্যাসিস্টের একটা নেতৃত্ব ছিল। প্রত্যেক জায়গাতে সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় ফ্যাসিস্ট হইলেও একজন নেতা ছিল, মানুষ বিপদে পড়লে ওই লোকটার কাছে যাইতে পারত। প্রত্যেক এমপি এলাকায় একজন এমপি ছিল, ইলেক্টেড অর নো ইলেক্টেড, সেইখানে গিয়ে মানুষ কথা বলতে পারত। সব জায়গাতে একটা নেতৃত্ব ছিল, সমস্ত জায়গাতে প্রশাসনিক দক্ষতা ছিল। আজকে এই দেশটা তো কোনো দেশ না ভাই। এই দেশের নেতা কে? কে এই দেশের নেতা? ইউনূস সাহেব একরকম কয়, উনি নোবেল লরিয়েট। এই ইউনূস সাহেব বলবে একরকম। ইউনূস সাহেবে বলার সঙ্গে সঙ্গে ওই যে বাচ্চা কাচ্চা ছেলে পেলেরা এরা বলবে না 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 না, এটা তো আমরা মানি না, করতে হবে এইরকম। আবার এরা বলার সঙ্গে সঙ্গে একটা কালো শক্তি আছে যারা 1971 সনের আমার মায়ের বোনের ইজ্জত নষ্ট করেছিল, যারা আমার হাজার হাজার বুদ্ধিজীবীকে হত্যা করেছিল, যারা এই দেশে আলবদর সৃষ্টি করে যারা এই দেশে গণহত্যা চালিয়েছিল, তারা সঙ্গে সঙ্গে বলবে না 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 না, এটা তো হতে পারে না, এটা আমরা মানি না, আমাদের মতো করে চলতে হবে। এই দেশ হবে আফগানিস্তান, এই দেশ হবে সিরিয়া, এই দেশ হবে লিবিয়া লেবানন, এই দেশ হবে জঙ্গিদের দেশ। এইটা কি করার জন্য আমরা যুদ্ধ করেছিলাম বন্ধুরা? আপনারা বলুন তো দেখি। আমরা তো এটা করার জন্য যুদ্ধ করি নাই। আমরা যুদ্ধ করেছিলাম অ্যাটলিস্ট এই দেশে গণতন্ত্র থাকবে, অ্যাটলিস্ট গণতন্ত্র থাকবে। আচ্ছা যুদ্ধ বাদ দেন, 5ই আগস্ট যে স্লোগান দিয়েছিলাম, এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এখন তো দেখি হায় রে হায়, শেখ হাসিনা কবে যাবি? শেখ হাসিনা তো গেছে গা, সময় তো চলে গেছে 1 বছর। গণতন্ত্র কোথায়? ভোট কোথায়? যাকে মনে করতাম বাংলার শ্রেষ্ঠ সন্তান, হায় হায়, সেই ইউনূস সাহেবকে এখন কি দেখি? কি দেখি? জনাব ইউনূস সাহেবকে দেখি উনি ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, প্রলম্বিত করার জন্য, ক্ষমতার মসনদকে আঁকড়ে থাকার জন্য উনি বারে বারে এই ফোর্স, ওই শক্তি জাতীয় আন্তর্জাতিক শক্তির মাধ্যমে চক্রান্ত করে আমার দেশের সমুদ্র বন্দর অন্যকে দিয়ে দিতে চায়, আমার দেশের সেন্ট মার্টিন দ্বীপ বিদেশিদেরকে ওই স্টিমার লাগাইয়া দিতে চায়, আমার দেশের গাজা উপত্যকা বানানোর জন্য আরাকানকে করিডোর দিতে চায়। এটাকে আপনারা দিতে চান বন্ধুরা? সারা জীবন যুদ্ধ হবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, ইউনূস সাহেব থাকবে না, কিন্তু এই দেশে কিন্তু ওই সেন্ট মার্টিন দ্বীপ যদি চলে যায়, বিদেশের একটা স্টিমার লাগায় রাইকা শুধু বন্দুকের নলটা বাংলাদেশের উত্তর দিকে দিয়া দিবে, আপনি নিশ্চুপ করে থাকবেন। আপনি হবেন গোলামের ছেলে গোলাম, আপনি হবেন দিয়েগো গার্সিয়া, আপনি হবেন ফিলিপাইন, আপনি হবেন পৃথিবীর একটা অধিকৃত দেশ যদি সেন্ট মার্টিনে শক্তিমান দেশের স্টিমার লাগায় দিতে পারে। আমি তো জানি লাগায় দিবে। সেন্ট মার্টিনের সমস্ত অধিবাসীকে এখান থেকে তাড়াইয়া দেওয়া হচ্ছে। আমি বলতে চাই, ইউনূস সাহেব বলেছে আমরা সমুদ্র বন্দর দিয়ে দিব, যদি কেউ তার প্রতিবাদ করে তাদেরকে প্রতিহত করতে হবে। আমি বলছি ইউনূস সাহেব, আপনাকে আমি সম্মান করি, বেশি কথা কইেন না, অতবার দুধ দিয়া মাখায়েন না। আপনি সমুদ্র বন্দর দিবেন, আমি প্রতিবাদ করলাম এবং করব, দেখি আপনি আমাকে প্রতিহত করেন। চট্টগ্রামের সমুদ্র বন্দর দিয়ে দিলে বাংলাদেশের কিচ্ছু থাকে না বন্ধুরা। এই যে দেশ, এই দেশে এখন সবাই অনিরাপদ, কারো মানিজ্যতের কোনো গ্যারান্টি নাই। আপনি রাস্তা দিয়ে যাবেন, 10টা ছেলে আপনাকে দইরা পিটায় দিয়া রাস্তায় ফেলায় যাবে, আপনি হলেন ফ্যাসিস্টের সাথী। 15টা মানুষ যাবে গুলশানে, একটা বাড়ির দরজা ভাঙ্গে ঢুকিয়া
মেয়েদের গলার হার ছিনতাই করবে, সোনার গয়না নিয়ে যাবে, 2 লাখ টাকা নিয়ে যাবে। কেন? ওইল ফ্যাসিস্ট। এই যে মব রাজনীতি চলছে, মব কালচার চলছে, এটা কে করছে বন্ধুরা? আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলছি, কোন দলের লোক হিসাবে না। এই দেশ আমি চাই না বন্ধুরা। আপনারা কি চান? এই ধরনের দেশ আপনারা চান? যে দেশে বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতা, হায় রে হায় বাংলাদেশ, হায় রে হায় বাঙালি জাতি। একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। যে লোকটা একটা আঙ্গুল তুলা দিলে পরে 7.5 কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো, যে লোকটার আঙ্গুলি হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না, মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল। 7 জন বীর শ্রেষ্ঠ, সবাই সামরিক বাহিনীর লোক, তাদের স্ট্যাচুগুলা উপর তাকায় নামায়া পা দিয়া পাড়ায়া পাড়ায়া বাংলো থুতু দিল, কেউ কিছু বললেন না। বীর শ্রেষ্ঠ কারা বন্ধুরা? বীর উত্তম কারা? বীর বিক্রম কারা? বীর প্রতীক কারা বন্ধুরা? মুক্তিযোদ্ধা কারা? আমরা। আমরা এইখানে যারা বসে আছেন তারা, এইখানে যারা বসে আছেন তারা কি এই দেশে এইভাবে অপমানিত হয়ে মৃত্যুবরণ করতে চান? হায়রে মন্টু ভাই, আপনি কত স্বার্থপর। আপনি তো গিয়া বাইচে গেছেন, আপনি তো মরে বেঁচে গেছেন আমার মন্টু ভাই। আমরা তো বাইচা রইছি অপমানিত হইয়া মরবার জন্য। আপনি মরে বেঁচে গেছেন মন্টু ভাই, আমরা বাইচা রইছি গলায় জুতার মালা নেওয়ার জন্য, গালে জুতার বাড়ি খাওয়ার জন্য। মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শুনলেই মারতে আসে। আজকে শুনলাম একটা পরীক্ষা হয়েছে, আগের থেকে ইনকোয়ারি করাইছে, মুক্তিযোদ্ধার ছেলে যারা আছে, মেয়ে যারা আছে, তাদেরকে পাস করতে দেওয়া যাবে না। আমি আজকে শুনছি বড় পরীক্ষা, সেই পরীক্ষা বিসিএস হতে পারে, সেই পরীক্ষা শিক্ষকের পরীক্ষা হইতে উঁচু স্তরের শিক্ষক, একদম রেড মার্ক লাল কালি দিয়া ক্রস দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি যে তারে কোনো চাকরি দেওয়া যাবে না। এই যে দেশ, এই দেশে কি আপনারা বাঁচতে চান মাথা নিচু করে নাকি প্রতিবাদ করে মরতে চান? আপনারা বলুন। আপনাদের তো বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে। যতই আমারে দেখেন, আমি কিন্তু আপনাদের সবার চেয়ে ছোট না। আমারও 77 বছর বয়স। আমি 48 সনে জন্মগ্রহণ করা মানুষ। মুক্তিযুদ্ধের সময় আমার বয়স ছিল 23 বছর। কাজে আমিও খুব ছোট মানুষ না, যে কোনোদিন চলে যাব। আপন ভাই আমার আপন ছোট ভাই 6 বছরের ছোট, এই বাড়িদের আগের দিন মারা গেছে। কাজে আমি যে কোনো সময় চলে যেতে পারি। মৃত্যুর আগে শুধু আপনাদেরকে বলে যাই, মুক্তিযোদ্ধারা, আল্লাহর দোয়াই লাগে আপনাদেরকে আমি হাত জোর করে বলি, দেশটাকে আপনারা বাঁচান। আপনারা যুদ্ধে যাইতে হবে না, কিন্তু আপনার সন্তানকে আপনি বলেন যে বাবা দেশটাকে রক্ষা করো। 1, 2 হইল ঘরে বসে বসে এখন এমন টেকনোলজি আছে, প্রত্যেক মুক্তিযোদ্ধা তার জীবন ইতিহাস বলেন। আপনার দেশের মানুষকে বলেন, রাজাকার আলবদরের হাতে দেশ ছেড়ে দিব না, রাজাকার আলবদরকে দেশের প্রধানমন্ত্রী হতে দিব না, নেতৃত্ব করতে দিব না। বন্ধু, হাসিনার বঙ্গবন্ধু এক জিনিস না। আওয়ামী লীগ খারাপ করছে, এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ। হাসিনা খারাপ করছে, সেই কারণে বঙ্গবন্ধু খারাপ। এই কথা বলে যারা মুক্তিযুদ্ধকে
বঙ্গবন্ধুকে ৭২-এর সংবিধান, হায় হায়, আলী রিয়াজ নামে একটা মানুষ আইছে, হে আমেরিকায় মাস্টারি করে, হে আমাদের চেয়ে 10 বছরের ছোট, হে আইসা প্রথম কইছে সংবিধানটাকে ফেলায় দেব, ৭২-এর সংবিধানকে ফেলে দেব। আপনারা কি মনে করেন না এই ৭২-এর সংবিধানটা ৩০ লক্ষ মুক্তিযুদ্ধের শহীদের রক্তের আখরে লেখা সংবিধান? এটা আপনারা মনে করেন না? আচ্ছা, আপনারা কারা কারা ৭২-এর সংবিধান চান এখানে দেখালেই তো, একটু হাত তুললে আমরা দেখান তো ৭২-এর সংবিধান কারা কারা চান। এখানে যদি সংখ্যা যাই হই, আমি প্রত্যেককে একজন ১ লাখ, একজন মুক্তিযোদ্ধাকে ১ কোটি মানুষের প্রতিনিধি হিসাবে গণতে চাই। ৭২-এর সংবিধান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ লোকে শহীদের রক্তের আখরে লেখা সংবিধান। এইটা সময়ের সাথে সাথে প্রয়োজনে পার্লামেন্টের মাধ্যমে পরিবর্তন করা যাবে আইনের মাধ্যমে, কিন্তু কেউ যদি ছুঁড়ে ফেলে দিতে চায় তার বিরুদ্ধে আরেকটা মুক্তিযুদ্ধ অবশ্যই হবে। বন্ধু, আমি আপনাদেরকে বলবো, আজকের যারা এইখানে আজকে যারা উপস্থিত, আমি তাদের মাধ্যমে বলতে চাই, কি বলতে চাই আপনারা সবটাই বুঝেন। আমি বলতে চাই, এই দেশে আপনারা ওইসব যারা চক্রান্ত করে ক্ষমতা দখল করেছে তাদেরকে জানায় দেন। আর যাই হোক, মুক্তিযুদ্ধের বাইরে কোনো আইন, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো আইন, ৭২-এর সংবিধানের বিরুদ্ধে কোনো আইন আমরা সহ্য করব না, মানব না। আজকে না হোক কাল, কাল না হোক পরশু সত্য জয়ী হবে, হবে কিনা বলেন? আমি মনে করি এই দেশে আল্লাহ রসুল যেমন সত্য, আমার ধর্মীয় ক্ষেত্রে, আমার রাজনীতির ক্ষেত্রে এই দেশে আমার মুক্তিযুদ্ধ সত্য, আমার মুক্তিযুদ্ধের নেতা বঙ্গবন্ধু সত্য, আমার মুক্তিযুদ্ধের নেতা মৌলানা ভাসানী সত্য, আমার মুক্তিযুদ্ধের নেতা তাজউদ্দিন সৈয়দ নজরুলরা সত্য, আমার মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি উসমানী সত্য, আমার মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, ব্রিগেড কমান্ডার মেজর জিয়া, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, মেজর জিয়া সত্য। এই যে আজকে আপনারা যেখানে বসে আছেন, ২ নম্বর সেক্টর যাকে বলা হয়, যেই সেক্টরের সেক্টর কমান্ডারের নাম ছিল মেজর খালেদ মুশাররফ, কথাটা সত্য না মিথ্যা বলেন? এবং সে যখন গুলি খাইল তখন তার পরিবর্তে আরেকজন আসলো, জানেন তো নামটা? তার নাম মেজর হায়দার, কথাটা ঠিক না বেঠিক আপনারা বলেন? সেই মেজর হায়দার ৩ নম্বর সেক্টরে মেজর শফিউল্লাহ, ৪ নম্বর সেক্টরে সিআর দত্ত, ৫ নম্বর সেক্টর মীর শওকত আলী, ৬ নম্বর সেক্টর এম কে বাশার, ৭ নম্বর সেক্টর কাজী নুরুজ্জামান, ৮ নম্বর সেক্টর এম এ মঞ্জুর, ৯ নম্বর সেক্টর এম এ জলিল, ১১ নম্বর সেক্টর কর্নেল তাহের। আমি ভুল বলছি না ঠিক বলছি বলেন আপনারা? বাংলাদেশে থাকবেন, এদেরকে শ্রদ্ধা করবেন না। বাংলাদেশে থাকবে রাজাকারের বাচ্চারা মাথাটা নিচু করে থাকবে, যতই বড় হয়। খুব ক্লিয়ার কথা এটা। মুক্তিযোদ্ধার সামনে বাগ দেওয়া যাবে না। কাজে আমি যে কারণে আজকে আমি কথাগুলো বললাম, আমাকে আপনারা ভুল বুঝেন না। আপনারা সব পরস্পরের সাথে মুক্তিযোদ্ধারা এক থাকেন। দলমত বুঝি না, আমি শুধু বুঝি মুক্তিযুদ্ধের পক্ষের আমরা দল। ঠিক কিনা কথাটা বলেন? এমন আছেন অনেকে রাজনীতি করেন না, কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ কমিউনিস্ট পার্টি করেন, কেউ জাসদ করেন, কেউ গণফোরাম করেন, কেউ অন্য দল করেন, কিন্তু আমরা সবাই হইলাম মুক্তিযোদ্ধা। কাজে আপনারা মুক্তিযোদ্ধারা দয়া করে এক থাকবেন। দেশ কিন্তু এমন থাকবে না। আজকে কিন্তু এইখানে যারা আছেন
আমি সবচেয়ে ভাগ্যবান। এই হলে আমি বহুবার মিটিং করি, বহুবার মাসে মাসে আমি মিটিং করি, মুক্তিযোদ্ধাদের মিটিংয়ে করি বা অন্য মিটিংয়ে আমি করি। কিন্তু 2000 লোক আইলে 1 ঘন্টা পরে 1500 চলে যায়, 500 থাকে, 300 থাকে। আর এইখানে আজকে এমন একটা ঘটনা আমি দেখলাম, অদ্ভুত একটা ঘটনা। সব এখানে মুরব্বী মানুষ, বেশিরভাগের বয়স 70 বছরের উপরে যারা মুক্তিযোদ্ধা, কিন্তু একজন মানুষ কিন্তু এখান থেকে উইটে চলে যায় নাই। ডক্টর কামাল হোসেন সাহেবের মতো লোকের প্রধান অতিথির কথাটা আপনারা শুনে যাবেন। আমি আপনাদেরকে আহ্বান করতে চাই, আমি সব সময় একটা কথা বলি, এই বাংলা জোয়ার ভাটার বাংলা। এই বাংলা 3000 বছর আগে একজন মহাবীর আলেকজান্ডার এসে বাংলার গঙ্গা নদীর পশ্চিম পারে দাঁড়িয়ে বলেছিল, তার সেনাপতি সেলুকাসকে উদ্দেশ্য করে, বড় বিচিত্র দেশ সেলুকাস, তার চেয়ে বিচিত্র দেশের মানুষ, আমি ও দেশে যাব না। এই বাংলায় 1612 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর এসেছিলেন, যার নামে ঢাকার রাজধানীর নাম হয়েছিল জাহাঙ্গীরনগর। সেই জাহাঙ্গীরকে তার সেনাপতি ইসলামকে দাওয়াত করে আনলেন। সকালবেলায় জাহাঙ্গীর গিয়ে বুড়িগঙ্গার পাড়ে বসলেন। সমুদ্র তখন আরো কাছে ছিল। জাহাঙ্গীর দেখলেন নদীর পানি উত্তর দিকে যাচ্ছে। বিকালবেলা আবার জাহাঙ্গীর গিয়ে সম্রাট জাহাঙ্গীর নদীর পাড়ে বসলেন, দেখলেন নদীর পানি দক্ষিণ দিকে যাচ্ছে। সম্রাট জাহাঙ্গীর ইসলাম কাকে জিজ্ঞাসা করলো, ইয়া কে হে? সকালবেলা দেখলাম নদীর পানি উত্তর দিকে যায়, বিকালবেলা দেখলাম দক্ষিণ দিকে যায়। ইসলামকা বলেছিল, হুজুর ইসি কা নাম বঙ্গাল মূল্য। সম্রাট জাহাঙ্গীর মনে করলো, যে দেশের পানি সকাল বিকাল গতি পরিবর্তন করে সেই দেশে বেশি দিন থাকা ঠিক না। ইসলামকা তুমি বজরানি করো, আমার দিল্লি চলে যেতে হবে। আমি সব সময় বলি, এই বাংলায় শুধু বেলি চামিলি আর জুই ফুল ফুটে না, এদেশে রক্তগুলা রক্ত জবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। এদেশে শুধু বসন্তকাল আসে না, চৈত্রের শেষে বৈশাখের প্রারম্ভে ধুলির ধ্বজা উড়ে গ্রীষ্মকালও আসে। এদেশে শুধু গ্রীষ্মকাল আসে না, উত্তাল নাগিনীর মতো ফোনা তুলতে তুলতে এদেশে মহাপ্রলয়ঙ্কারী বর্ষাকালও আসে। বন্ধুরা, এই বাংলায় শুধু সিরাজ, মীর মদন, মোহনলাল, ক্ষুদিরাম, সূর্য সেন, শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান, ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিব, জিয়াউর রহমান, উসমানীরা, সৈয়দ নজরুল, তাজউদ্দিনরাই শুধু জন্মগ্রহণ করে না, যুগে যুগে জন্মগ্রহণ করে মির্জাফর, জগৎ শেখ, টিআর লতিফ, রায়দুল্লভ, রাজবল্লভদের মতো বিশ্বাসঘাতক। কাজেই খুব সাবধান বন্ধুরা। এখন যে রাজত্ব চলছে, এটা উল্টা রাজত্ব চলছে। ইনশাল্লাহ সিরাজের রাজত্ব আসবে, ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের দেশ হবে, সত্য অবশ্যই জয়লাভ করবে। তা না হলে বুঝে যাবে আল্লাহ নাই, সত্য জয়লাভ করবে আল্লাহ। প্রতি মুহূর্তে প্রতি সময় বলে, আল্লাহ বলে আমি সত্যের পক্ষে, আমি ন্যায়ের পক্ষে, কারণ আমি হইলাম মহা সত্যবান এবং সত্যবানদের গার্জেন। আল্লাহ সবসময় বলে, ওয়াতা ইজ্জু মান্তা সাউ ওয়াতা জিল্লু মান্তা সাউ বিয়াদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লে শাইন কাদির। আমার বক্তব্যের শেষ লগ্নে শুধু আমি বলতে চাই, আমার যে বড় ভাই মুস্তফা মহসিন মন্টুর স্মৃতি আজ আমি তর্পণ করতে চেয়েছিলাম। শুধু আমি বলি, 67 সন থেকে মন্টু ভাইকে আমি চিনি, 68 সনে চিনি, 69 সন থেকে মন্টু ভাইকে আমি দেখেছি। ওই ঢাকা শহর একটা রায়ট হয়েছিল, সেই রায়টে মন্টু, খসরু মন্টু সেলিমের নামে একটা মামলা হয় একজন পাকিস্তানি মেজরকে হত্যা করার অপরাধে, যার জন্য তাদের যাবজ্জীবন সাজা হয়। এবং তাদেরকে ধরবার জন্য ইহিয়া খানের মিলিটারি বাহিনী সারা রাত ইকবাল হল রেড করে।
সেই কামরুল ইসলাম খান খসরু একটা যে ওর মধ্যে পড়েছিল, পানির ট্যাঙ্কির মধ্যে পড়েছিল। মন্টু ভাই ধরা পড়ল, এবং মন্টু ভাই ধরা পড়ার পরে আমরা শুনলাম তাকে পাকিস্তানে নিয়ে গিয়ে ফাঁসি দিবে। কিন্তু তার ভাগ্য ভালো, তখন আন্দোলনটা এমন এক পর্যায়ে পৌঁছল, মন্টু ভাইরে পাকিস্তানে আর নিতে পারল না, ওই ঢাকার কেন্দ্রীয় কারাগারে দিল। এবং সেই মন্টু ভাই, আমরা যখন তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমরা যখন ইহিয়া খানের পহেলা মার্চের বক্তৃতার পরে 1971 সনে এই ঢাকার রাজপথ দিয়ে আমি ফজলুর রহমান বলছি, স্লোগানে যখন জর্জরিত করলাম, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, টিক্কার মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, ভুট্টুর মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, সমস্ত দেশ যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে 25শে মার্চ পর্যন্ত সব দেশ স্বাধীন হয়ে গেল, মন্টু ভাইদেরকে জেলখানা ভেঙ্গে আমরা বের করলাম। সেই মন্টু ভাই মুক্তিযুদ্ধে গেল এবং দেরাদুনের ফার্স্ট বেচে মন্টু ভাই ট্রেনিং দিলেন, ঢাকায় ঢুকলেন বিএলএফ এর লিডার হিসাবে, যুদ্ধ করলেন। মুক্তিযুদ্ধের আগেও তিনি লিডার ছিলেন, তাকে ধরার জন্য পাক বাহিনী কেরানীগঞ্জে গিয়ে শত শত মানুষকে হত্যা করলো, মন্টু ভাইকে ধরতে পারে নাই। সেই মন্টু ভাই সেদিন মারা যায় নাই। আজকে মন্টু ভাই আল্লাহর নিয়মে চলে গেছে। মন্টু ভাই তুমি বেহেশতে থাকো, তুমি জান্নাতুল ফেরদৌস পাও, তুমি মুক্তিযোদ্ধা। কিন্তু মন্টু ভাই তুমি আমাদেরকে দোয়া করো, যার জন্য সারা জীবন তুমি দুঃখে দুঃখে কাটিয়েছ, যার জন্য সারা জীবন তুমি জেলে জেলে কাটিয়েছ, যার জন্য তুমি মুক্তিযুদ্ধে গিয়েছিলে, সেই মন্টু ভাই আমরা যেন এই দেশে মুক্তিযুদ্ধের আদর্শকে বাস্তবায়ন করতে পারি, তোমার আদর্শকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমার পরেই মিটিংয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আপনাদেরকে শুভেচ্ছা জানাবেন শহীদ ভাই, তারপরে ডক্টর কামাল হোসেনের বক্তব্য আপনারা শুনবেন। এরপরে আছে এখানে তাবাররুক আছে, প্রত্যেককে একটু তাবাররুক দেওয়া হবে। আপনারা দয়া করে তাবাররুক, মন্টু ভাইয়ের নামে তাবাররুক করা হয়েছে, আপনারা দয়া করে নিয়ে যাবেন। আমার বক্তব্য আমি বেশি করেছি বলে আপনাদেরকে মাপ চাইলাম, কিন্তু একটা কথা আমি বলে যাই, সত্যের জয় হবে। মনে রাখেন কথাটা, আমি কিন্তু বারবার বলতেছি, সত্যের জয় হবে। আমি মরে গেলেও হবে। আমার ব্যাপারে বলা হয়েছে আমি মরলে নাকি আমার জানাজা পড়া হারাম, শুনেন নাই? ফজলুর রহমানের জানাজা পড়া হারাম। আপনারা কি আমার জানাজাটা পড়বেন না? মৃত্যু হলে পড়েন। আমি বলে যাই, অসত্যের কাছে কবুনত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। খুদা হাফেজ।